নমস্কার, স্ট্রেট টকস উইথ অয়নে আপনাদের স্বাগত। এটা আমার প্রথম এপিসোড, যেখানে আজকে আমরা আলোচনা করব বাংলা ইন্ডাস্ট্রির উত্থান এবং পতন। আমার সাথে আলোচনা আছে আমার বন্ধু সমজিৎ। তো আমরা কিন্তু কোনো বিশেষজ্ঞ নই, আমরা অতটা পপুলার নই, আমরা নিজেদের মতামত রাখি। আমরা সাধারণ দর্শক যারা আমরা মনে করি যে আমাদের বাংলা ইন্ডাস্ট্রিটা এগোনো, একটু এগোক। আজকে কান্নাড় ইন্ডাস্ট্রি, মালয়ালম ইন্ডাস্ট্রি চলে এসছে, অনেকটা এগিয়ে এসছে। আমাদের বাংলা ইন্ডাস্ট্রি আমরা চাই অন্তত কিছু হলো একটা সিনেমা আসুক যেটা পপুলার হয়। তো আজ আমার প্রথম প্রশ্ন হবে যে এই বাংলা ইন্ডাস্ট্রি এটা ঠিক কোন সময় হয়েছে? সময় বলা যায় না। একটা অ্যাকচুয়ালি ব্যাপার হচ্ছে, প্রথম দিকে যখন সিনেমা মানে আমি স্বাধীনতার ওই টাইমটা ধরি, সিনেমা যখন প্রথম আসছে, মেয়ের যে কাল্ট সিনেমাগুলো বা মেয়ের যে বড় লেভেলের ডিরেক্টর, যারা অস্কার কাইন্ড অফ উইনিং ডিরেক্টর, মৃণাল সেন, সত্যজিৎ রায়, ঋত্বিক রোশন, সবাই বেঙ্গল থেকেই বিলং করে। মহানায়ক উত্তম কুমার বেঙ্গল থেকেই বিলং করে। তো বাংলা সিনেমা অলওয়েজ ম্যাটার ছিল, সৌমিত্র চট্টোপাধ্যায়। বাট বেঙ্গলি সিনেমাতে যদি উত্তর বলি, বাংলা সিনেমাই কিন্তু ইন্ডাস্ট্রি অলমোস্ট ইন্ডিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রি রান করার মতো ক্ষমতা রাখে, এমন সিনেমা বাংলা ইন্ডাস্ট্রি বানিয়েছে। এমনকি অমিতাভ বচ্চন কিন্তু বাংলায় কাজ করে গেছে। দেখুন, অমিতাভ বচ্চন না, এন্টায়ারলি ইন্ডিয়ার যে ফিল্ম ইন্ডাস্ট্রি সেটাকে অলমোস্ট ডমিনেট করার মতো পজিশনে বেঙ্গলি ফিল্ম ইন্ডাস্ট্রি ছিল। কারণ আমি যে তিনটে ডিরেক্টরের নাম বললাম, তিনটে ডিরেক্টরের অজস্র কার্ড ফিল্ম আছে যেগুলো অজস্র ফিল্ম ফেস্টিভ্যালে দেখানো হয়, এবং অস্কার কাইন্ড অফ উইনিং যেগুলো অস্কার বা বিদেশে যেগুলো বেশি কথা হয়েছে, সেই সমস্ত সিনেমা এনারা দিয়ে গেছে। এইখান থেকে বেঙ্গলি সিনেমা একটা টাইমে যে বেঙ্গলি সিনেমা, যে আমরা সবাই বেঙ্গলি সিনেমা শ্রদ্ধার চোখে দেখতাম। তো এই যে উত্থানটা হয়েছিল সেটা ঠিক মানে একটা সময় খুব রিচে চলে গেছিল আমার মতে, যখন আমাদের বলা হলো যে যখন এই সত্যজিৎ রায়, তারপরে মৃণাল সেন, পরে উত্তম কুমার, তারপরে যখন রঞ্জিত মল্লিক যে হালটা ধরেছিল, আমরা রঞ্জিত মল্লিক কিন্তু প্রপার লিড চরিত্র লেগেছিল, আমরা কিন্তু অন্যরকম চরিত্র লেগেছিল। তো সেই জায়গাটা কি মনে আমি বলে দিচ্ছি, এখন বাংলা সিনেমার যেটা এখন যেটা যে আমরা কমার্শিয়াল ফিল্ম দেখতে পাই, কমার্শিয়াল ফিল্মের মতো আজকের দিনে শুধু কমার্শিয়াল ফিল্ম একটা নায়ক চালাতে পারে, এটা তোকে মানতে হবে যে কমার্শিয়াল ফিল্মে যখন অ্যাক্টিং করে কোনো একটা নায়ক, পার্টিকুলার নায়ক বা একটা নায়িকা, এরা দুজন কমার্শিয়াল ফিল্ম চালাতে পারবে, এটা আপনাদেরও মাথায় রাখতে হবে। কমার্শিয়াল ফিল্ম আপনি সাউথের, এখন এক্সাম্পল সাউথের ফিল্মেরই নেবো, কারণ ওটাই চলছে মার্কেটে। সাউথের ফিল্মে যদি আমি এক্সাম্পল নিই, আল্লু অর্জুন পপুলার, মহেশ বাবু খুব পপুলার, জুনিয়র এনটিআর খুব পপুলার, তেলেগু ইন্ডাস্ট্রি কথা বলছি। একজনকে কিন্তু আপনারা সবাই জানেন, এদের তিনজনের থেকে হয়তো বেশি সিনেমা ইনি করেছে, নাম হচ্ছে ব্রহ্মানন্দ। কারণ উনি থাকতেন কমেডি রোল। আজকে ব্রহ্মানন্দ যে রোলগুলো করেছেন, উনি কমার্শিয়ালি হিরো কিন্তু, বাট উনি সাইড হিরো, কমার্শিয়ালি কমেডি করতে পারেন। সেই যে ক্যারেক্টারগুলো, সেই ক্যারেক্টারগুলো করার মতো অভিনেতা কোথায় আজকে? মানে আমার মনে হয় আমার একটা আলোচনা সিনেমা যে লাকি দা রেসার বলে, তো ওই সিনেমাটা কিন্তু অতটা হিট না, মানে হিট মানে মোটামুটি, মানে ব্রহ্মানন্দ কিন্তু আল্লু অর্জুনের থেকেও বেশি মানে প্রশংসিত হয়েছে তার কমেডি। ব্রহ্মানন্দের যে পপুলারিটি, ওটা হয়তো ওই ইন্ডাস্ট্রিতে উনি বিলং করেন বলেই আছে। উনি যদি এই ইন্ডাস্ট্রিতে বিলং করতেন, হয়তো এই পপুলারিটি ওনার থাকতো না। এটা অত্যন্ত মানে হয়তো এমন কিছু কিছু লাইন আছে যেগুলো কমেডি পাঞ্চ লাইন নয়, যেগুলোতে হাসি পাবে না। ফরাজ মুখার্জির মুখ থেকে ওই লাইনগুলো বলাবেন, আপনার মুখে হাসি চলে আসবে, আপনার মুখে হাসি পড়ে। কারণ উনি যথেষ্ট দক্ষ একটা, যিনি কমেডি করতে পারেন, কমেডি ডেলিভার করতে পারেন যে কোনো সিচুয়েশনে, যে কোনো ডায়লগ। তো উনি সেরকম প্রাপ্য সম্মান পেয়েছেন। আজকের দিনে যে কমার্শিয়াল সিনেমার এই অবস্থাটা হচ্ছে, এটার একটা ওয়ান অফ দ্য কারণ শুধু নায়ক নায়িকার উপর আমরা ফোকাস করছি যে এইটা আমরা এখন পরপর সিনেমা দেবো, এই নায়িকাকে পরপর সিনেমা দেবো, এদের দুজনকে আমরা সুপারস্টার বানাবো। এইভাবে সুপারস্টার তৈরি হয় না। একটা টোটাল ফিল্ম লাগবে, টোটাল প্যাকেজ লাগবে, যেটা আমাদের সকলের দেখতে পাবো। আচ্ছা, আমার কাছে যদি বলা হয় গোল্ডেন পিরিয়ড মা সিনেমার, সেটা কিন্তু জি মিঠুন চক্রবর্তী আর দেবের সময়। তো এই সময়টা পার্টিকুলারলি আমরা কিন্তু বহু সিনেমা দেখি যেখানে অডিয়েন্স প্রচুর ভিড় করেছে। আমি বলছি না এর আগে সিনেমা ভিড় করে, বাট একটা সময় রঞ্জিত মল্লিকও সিনেমা করেছে ফ্যামিলি ড্রামা, এখানে আমার অঞ্জন চৌধুরী মতো ভালো চলতো। কিন্তু পার্টিকুলারলি যদি বলতে হয় আমরা হলে গিয়ে দেখছি চ্যালেঞ্জ সিনেমা যেগুলো আছে, আওয়ারা, জোশ, তো এখানে পার্টিকুলার এই গোল্ডেন পিরিয়ডটা, এই ব্যাপারটা যদি কিছু বলিস, মানে কমার্শিয়াল ফিল্মের যে গোল্ডেন পিরিয়ড, একদম এটা যদি স্টার্টিং বলিস, এটা যদি স্টার্টিং কিছু
করে থাকে তাহলে সেটা হলো যেটা জিতের সিনেমা ছিল সাথী। সাথী সিনেমাটা যখন কমার্শিয়াল লেভেলে আসে তখন লোক প্রথম অন্তত বাংলায় যে ভিড় করে হাউসফুল করে হলে যাওয়া, হলে গিয়ে দেখা বাড়াটা সাথী থেকেই স্টার্ট হয়, যেটা আমার অ্যানালাইসিস এতদিনে। এবার যদি বলিস যে কমার্শিয়াল ফিল্ম, তখন শুধু সাথী না, সাথীর সাথে সাথে যদি যেগুলো যেমন তার কিছু বছর পর আছে জিতেরই সঙ্গী, বন্ধ, এরকম যে সিনেমাগুলো তখন জিত নাটে গুরু ব্লকবাস্টার, মানিক ব্লকবাস্টার, এই যে সিনেমাগুলো যখন আসা শুরু করে, এইগুলো থেকে কিন্তু বাংলার যে অডিয়েন্স তারা হলে গিয়ে সিনেমা সিঙ্গেল স্ক্রিনে গিয়ে সিনেমা দেখা শুরু করে। এবার আমি বলি ইনকাম বলে আমরা এখন বাংলা সিনেমা লোকসানের মুখ দেখালে আরো মুখ একটা দেখতে পাই না কমার্শিয়াল সিনেমা। এটা কেন হচ্ছে? কারণ এই যে সিনেমাগুলোর নাম আমি নিলাম, মেনলি এই সিনেমাগুলো এই কলকাতা ওরিয়েন্টেড লোক নয়, কিন্তু হোল ওয়েস্ট বেঙ্গলের যে আদার্স গ্রাম আছে তারা একটু বেশি পরিমাণে তারা এনজয় করতো এটা বেশি পরিমাণে। এই যে কলকাতা ওরিয়েন্টেড লোক, যেটা কি কলকাতা তো একটা মানে একটা শহর, আমাদের ওয়েস্ট বেঙ্গল অনেক বড়, এই বড় বেঙ্গল থেকে আমাদের বিজনেসটা হয়, এর বড় বেঙ্গল থেকে বিজনেসটা দিত, এই সাথীকে দিত, সঙ্গীকে দিত। তারপর তখনকার দিনে আমি একটা সিনেমা বলি শ্বশুর বাড়ি জিন্দাবাদ, প্রসেনজিৎ, খুব ভালো সিনেমা। তারপরে যে মিঠুনের সিনেমাগুলো আমি বলি, এমএলএ ফাটাকেষ্ট, মিনিস্টার ফাটাকেষ্ট, তুলকালাম, এগুলো মানে নেক্সট লেভেল। তখন এগুলোর যে পাঁচ লাইন থাকতো, ডায়লগ থাকতো, আজও বাচ্চা কাচ্চা ছোটরা সবাই মনে রেখেছে। আজকের দিনের একটা সিনেমা বলো যেটার কোনো বেঙ্গলি পাঁচ লাইন লোকের মনে আছে নেই, বলতে পারবো না, 2 বছর পর সবাই ভুলিয়ে। আচ্ছা, এই ডায়লগ তো কপি নয়, আমরা যে এমনি করি ডায়লগ তো কপি নয়, বাট এইসব কিন্তু মানে এরকম কাজ, যেমন তুফানের এই তুলকালাম ছিল যে তুফান একবার আসছে, এগুলো তো এখনো মনে হয় মানে বিভিন্ন রকম কমেডি সিন মিঠুন চক্রবর্তী বিশেষ করে। তো এইগুলো মানে বলতে পারবে কি হারিয়ে গেল মেনলি মানে এগুলো হচ্ছে রাইটিং এর একটা তুমি খামতি বলতেই পারো, সবাই বলতে পারে। কারণ ব্যাপারটা হচ্ছে আজকে শুধু ডায়লগ অনেক কিছুই হারিয়ে যাচ্ছে। আমি একটা সিনেমা সবাইকে মনে করানোর চেষ্টা করবো, একটা সিনেমা জাস্ট, সেটা হলো এই যে চ্যালেঞ্জ, দেবের সিনেমা। অনেক লেটেই এসছে, 2009-10 এরকম টাইমে এসছে, এরকম সময় এসছে সিনেমাটা, যতটা মনে আছে আমার। এই সিনেমাটা যদি দেখো, দেব তো সুপারস্টার হিসাবে নিজেকে এস্টাবলিশ করলোই, বাট এই সিনেমাটা যদি মেনলি কিছু কিছু জায়গা দেখো, একটা টেনেছে যার নাম হচ্ছে রজত অবদত্ত। সিনেমাটা যে রজত অবদত্তের যে অ্যাক্টিং ছিল, আজকের দিনে দাঁড়িয়ে রজত অবদত্তকে সেই জিনিসটা করতে বলা হয় অন্য সিনেমা, সেই স্ক্রিপ্টই পাবে না বা সেই ডিরেক্টরই পাবে না যারা এই কাজটা রজত অবদত্তের থেকে বার করবে। চ্যালেঞ্জ সিনেমাটা আমি বলছি দেব নিজেকে এস্টাবলিশ করেছে, বাট রজত অবদত্তর ভূমিকা অনেক বড় ছিল, যেমন কমেডি তেমন মানে একটা স্ট্রং ভিলেনের ক্যারেক্টার আমি প্লে করেছি। আমি তেমন একটা সিনেমা মনে করাবো, যদি এই করতো জিতের একটা সিনেমা ছিল হিরো বলে, সেখানে যে তাপস বলের অ্যাক্টিং, ইভেন সেদিন দেখা হয়েছিল যখন বেরোয়, সেখানে যে তাপস বলের অ্যাক্টিং, এই একটা কমার্শিয়াল সিনেমা, কমার্শিয়াল হিরো বলে কিছু, কমার্শিয়াল সিনেমাতে কমার্শিয়াল হিরো তো থাকবেই, তিনি সিনেমাটা টানবে, তার সাথে যে পারিপার্শ্বিক ক্যারেক্টার গুলো আছে এদেরকে অনেক বড় হতে হবে। যেটা তো আমরা সাউথের ব্রহ্মানন্দ তো কমেডি হিসাবে অনেক মানে কি বলবো অনেক উচ্চতা পেয়েছে। প্রকাশ রাজকে ভুলে গেলে চলবে, প্রকাশ রাজ আজ অনেক বড় লেভেলের একজন অ্যাক্টর। আমি তো বলবো এরা এই ক্রেডিট গুলো পায় কারণ এরা সাউথ ইন্ডাস্ট্রি থেকে বিলং করে, এবং এটাই মেইন কারণ। একটা সিনেমাকে পুরো গ্রুপ ওয়াইজ সিনেমাটা করতে হবে। বাহুবলী 2 যখন আমরা নিয়ে ডিসকাস করি না, অনেক বড় লেভেলের সিনেমা, অনেক বড় কথা বলি, সেখানে যেমন প্রভাসের অনেক বড় একটা ভূমিকা আছে সিনেমাটা করার পিছনে। তার থেকেও যদি আমরা প্রত্যেকটা ক্যারেক্টারকে নিয়ে বলি, প্রত্যেকটা ক্যারেক্টারই ওখানে অনবদ্য, প্রত্যেকে মিলে পারফরমেন্স করছে বলে এটা এত বড় কাজ। আমি মনে করি একটা সিনেমা তখনই ভালো হয় যখন প্রত্যেকটা ক্যারেক্টার ফুটিয়ে তোলে, আর এটার জন্য ডিরেক্টর ডিরেক্টরের মেন কাজ। এখন তো আমরা সিনেমা নিয়ে আলোচনা করবো, বাট আমি মনে করি যে একটা সিনেমা ভালো হওয়ার পিছনে গান তার ভূমিকা একটা সব থেকে বেশি থাকে। যেমন আমরা প্রথমে গান দেখি, ট্রেলার হওয়ার পরে গান দেখেন, অনেক সময় ট্রেলার রিলিজ হওয়ার আগে গান দিই একটা অডিয়েন্সের ট্রেলার করার জন্য। একটা সময় জিৎ গাঙ্গুলি একদম মানে একদম মিউজিক ডিরেক্টর তো বলে দারুণ মিউজিক ডিরেক্টর, ভালো গান দিয়ে। তো সেইটা হারিয়েছে হারিয়েছে তো বড় মানে আজকের দিনে বাংলা ইন্ডাস্ট্রি যদি আমি বলি, আমাদের কটা গান 2 বছর পর প্লেলিস্টে পাবো তা আমরাই জানি। একটা গান যখন আমরা মানে সিনেমাতে বেরো, সেই মুহূর্তে হয়তো ইউটিউবে ভিউজ আছে, ফেসবুকে ভিউজ আছে, বাট 2 বছরের পর তারা কারোর প্লেলিস্টে থাকে।
কিন্তু আজ থেকে যেগুলো 10-12 বছর 15 বছর আগের গান আছে সেগুলো প্রায় লোকেরই প্লে লিস্টে ঘোরাঘুরি করে, কারণ সেগুলো একটা সময় খুব ভালো গান। জিৎ গাঙ্গুলি একটা সময় অবশ্যই খুব ভালো মিউজিক দিয়েছে, বাট আজকের দিনে বাংলাতে সেই লেভেলের গান সত্যি বলতে কি প্রডিউস হচ্ছে না। এবার যদি তুমি গান নিয়ে তুই যদি কথা বলিস ভাই, আমি তোকে একটা কথা বলতে পারি যে এই যে একটা গান ছিল, ওই একটাই গান আমার এখনো কিছু বছরের মধ্যে মাথায় আছে, যেটা এরকম থেকে এসছে ভালো না, সেটা বেড়ে হিসেবে বাড়বে কন্টিনিউ। আমরা ওই সবসময় ওই গান যদি বলিস না যে মানে ক্যাচি নাম্বার দরকার, সেই ক্যাচি নাম্বার গুলো কোথায় আছে? না, ব্যাপারটা হলো কি, যদি মিউজিক ডিরেক্টর বলে তাহলে অনুপম রায় এখন অবশ্যই আছে, বাট অনুপম রায়ের গানের ধরনটা ভালো। অনুপম রায় থেকে আমরা মাস সিনেমায় গান আমরা আশা করতে পারি। হ্যাঁ, বলতে বলা যায় যে জুলফিকার মাস সিনেমা, বাট অনুপম রায় সেটা মাস গান দেয়, এটা জিৎ গাঙ্গুলি দেয়। এটা একটা জিৎ গাঙ্গুলি যেমন মাস সিনেমায় গান লিখেছে, সঙ্গে কিন্তু তারা রোমান্টিক যে গানগুলো ছিল বা দুঃখের গানগুলো ছিল সেগুলো কিন্তু যথেষ্ট মানে ভালো ছিল। আজ আমরা রিসেন্টলি দেখেছি যে অনির্বাণ ভট্টাচার্য যে উনি একটা গান লিখেছেন খুঁজে দিতে হবে রাখবে না, এই গানটা আমার অনেকদিন শুনে যাচ্ছে, একদম জোশের গান, মানে হেভি গান। সেই গানটা আগে আমি গাইছি, মানে এর থেকে বোঝা যায় না একটা মিউজিক ডিরেক্টরের কাছে যেটা যেটা বানিয়ে যাচ্ছে, মানে এখনো তার বিপরীতে আমরা যে আগে গানগুলো যে আমরা 10 বছর পরে এই গানগুলো আমরা গাই, মানে সেটা কিন্তু মনে থাকে। আজকের দিনের গানগুলো হয়তো না, কিন্তু তখনকার দিনের গান আমি অত মানে জোশ, ওই সময় গানগুলো অ্যাকচুয়ালি সিনেমাটা জোশ বা ফাইটার, এগুলো প্রত্যেকটা সিনেমায় গান তুই তুলে দেখ ভালো গান। ইভেন যদি আমি লাস্ট টু লাস্ট বলছি, যদি 2014-তে একটা সিনেমা ছিল যেটা রংবাজ বলে, 2014 কি 15-তে সব মনে নেই এক্সাক্ট সাল, ওর গানগুলো কিন্তু খুব ভালো ছিল। লাস্ট মনে হয় আমি পুরো একটা সিনেমা জুড়ে যে কটা গান আছে প্রত্যেকটা গান ভালো মনে হয় ওই সিনেমাটাতেই দেখেছি। তারপরে হয়তো আসে, আর আমাদের যে মাসকে কানেক্ট করার মধ্যে ক্যাচি নাম্বার সেগুলো তৈরি হয় না সত্যি কথা। যেগুলো আমাদের পুজোয় বাজবে, কোন গানগুলো বাজছে আজকে তুই তো জানিস, যেগুলো পুজোর ভাষাটা ধরে ম্যাক্সিমাম বাংলাদেশি গান বাজছে, নইলে কোনো ওয়েব প্ল্যাটফর্ম বা ইউটিউব থেকে আসে সেই সমস্ত গান বাজছে। তো রিসেন্টলি আমরা মির্জা সিনেমার গানগুলো দেখে চেষ্টা করেছিল আইটেম সং, সেটাও তো আমার না সেরকম পপুলার হতে পারেনি গানগুলো, চেষ্টা করেছিল বাট পপুলার সেইভাবে হয়নি। মানে আমার পাড়ায় যে গানটা বাজছে সেটাকে দেখি না, এটা আমি তো বললাম সিনেমাটা অবশ্যই চেষ্টা করা হয়েছে, সিনেমাটা কেন এন্টায়ার টোটাল মিউজিক বল ব্যাকগ্রাউন্ড মিউজিক সবকিছু চেষ্টা করা হয়েছে, বাট সামান্য মানুষ কানেক্ট করতে পারে। এবার মানুষ না কানেক্ট করতে পারলে এখানে সিনেমা চলা মুশকিল আছে, মানুষের কানেকশনটাই দরকার। এই ইন্ডাস্ট্রিতে বলে সিঙ্গেল স্ক্রিন বন্ধ হয়ে গেছে, লাভ হয় না লাভ হয় না সবাই বলে। পুষ্পা যখন বেরোলো বেঙ্গল থেকে তো এত লাভ করে গেছে, তুই বুঝতে পারো জওয়ান সালা পাঠান, এইগুলো কি করে লাভ করে বেরিয়ে যাচ্ছে সেম জায়গা থেকে। এই ইন্ডাস্ট্রি এইগুলো পারছে না কি, টিকিটের দাম তো কম দেখি না, টিকিটের দাম সেম, বরং কিছু সিনেমার অ্যাডভান্টেজ থাকে যেগুলো লন্ডনে রিলিজ হচ্ছে। আগে কিন্তু রিমেক সিনেমা ভালো, চ্যালেঞ্জ সেদিন দেখা হয়েছিল, জোশ, ওয়ান্টেড, মানে রিমেক সিনেমা আমরা হয়তো জানতাম, অনেকে জানতো, আমিও দেখতাম। আল্লু অর্জুনের সময় ইন্ডিয়া যখন ইউটিউব সিনেমা আসতো, চ্যানেলে আসতো, বাট একটা সময় রিমেক সিনেমা বন্ধ হয়ে গেল, বলে মানুষ রিজেক্ট করে দিল। কিন্তু আগে রিমেক সিনেমা ভালো হতো, বুঝে না একটা রিমেক সিনেমা মানুষকে তো কাঁদিয়ে যে হঠাৎ বন্ধ হয়ে যাওয়া, আর সেটা নিজেদের করার চেষ্টা না করা, একদমই বন্ধ হয়ে যাওয়া, সেটা কি? লকডাউনটা তো লকডাউনের আগেই এটা বন্ধ হয়ে গেছিল, লকডাউনের পর মনে হয় না আর রিমেক বানালে কেউ দেখতে যাবেও বলে, কারণ লকডাউনে অলমোস্ট গোল্ডমাইন্স টেলিফিল্মস এর যত ফিল্ম ছিল সবাই দেখেছি, আর সবথেকে বড় কথা এখন ওয়েব সিরিজ ওয়েব প্ল্যাটফর্মে সব অ্যাভেলেবল হয়ে যাচ্ছে। এবার যদি বলি আগের যে কমার্শিয়াল সিনেমা, আগের মাস সিনেমা, বাংলা সিনেমা, রিমেক সিনেমা যেগুলো ভালো হওয়ার কারণও ছিল, কারণ তখনকার দিনে যে ডিরেক্টর সিনেমাটা রিমেক তো করছে ঠিক, নিজেদের ক্রিয়েটিভিটিটা এখনো যদি তুই একটা নায়কের এন্ট্রি বলিস, বাংলা ইন্ডাস্ট্রিতে একটা নায়ক এন্ট্রি নিস, কোন এন্ট্রিটা তোর মাথায় আছে কমার্শিয়াল লেভেলে, তোর কেন আমারও ওটাই মাথায় আছে। ওই কলেজে এন্ট্রি দিচ্ছে সাইড ব্যাগ নিয়ে, সোয়েটার পরে, হাতে সোয়েটার পরে, ওই এন্ট্রিটা পিছনে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক বলে, ওই যে এন্ট্রিটা নিয়েছিল ওই এন্ট্রিটা আজকের দিনে সবাই বলে ওই রকম এন্ট্রি আর হচ্ছে না, কি বলো ওইটা ডিরেক্টরের ক্রিয়েটিভিটি, তো ওই সাইড ব্যাগটা না আমার ট্রেন্ডে চলে এসেছে। আমি মনে করি ওই মানে ইন্টেরিয়র অতটা হাইফাই ছিল না, যেখানে এখন দেখা যায় যেখানে সালামের একটা এপিএ মারছে, সিগারেটের একটা এ হচ্ছে, অতটা হাইফাই না, একটা নরমাল। মানুষকে সিটি মারার জন্য তো এ করবে না, সিটি মারার জন্য যথেষ্ট এ, তো ওই লেভেলের এন্ট্রি তখন দেখা যেত সিনেমাগুলো।
তো সেই জিনিসটা আস্তে আস্তে পড়ে গেল। ডায়লগ রাইটিং, রিমেক সিনেমার ডায়লগ গুলো দেখা এখনের ডায়লগ গুলো, রিমেক সিনেমায় তো ডায়লগ তো তেলেগু ভাষাটাকে ট্রান্সলেট করছে না, নিজেরা লিখছে, ওই ডায়লগ গুলো তো ক্যাচি হতো, এখন ডায়লগ গুলো ক্যাচি হচ্ছে না। না আমি মনে করি চ্যালেঞ্জ বা সেদিন দেখা হয়েছিল কিছু কিছু সিনেমা, যেটা আমি বলছি চ্যালেঞ্জ হলো একটা কম, সেদিন দেখা হয়েছিল কম, বাট আমার তো ঢুকে যেতেছি আল্লাহ সেদিন দেখা হয়েছিল। আমি যদি বলি আমি এজ আ বেঙ্গলি অডিয়েন্স, আমি ওয়েস্ট বেঙ্গল অডিয়েন্স হিসেবে আমি তো সিনেমা দেখেছি, আমি যদি বলি আমি সেদিন দেখা হয়েছিল তাই আমার বলবো, আমি কারণ ওই সময় আমি অল্প অর্জুনের ওই সিনেমাটা দেখলেও সেট ম্যাক্সেই আমি দেখেছি হয়তো কখনো বা ইউটিউবে দেখেছি, আমার কিন্তু ওটার থেকে সেদিন দেখা হয়েছিল ওটা বেশি ভালো লেগেছিল, কারণ আমি কানেক্ট করতে পারছি। আমি এখনো মনে রাখছি, এখন যদি ওইসব সিনেমা কেউ দেখে মানে রিমেক না যদি ওই সিনেমা অরিজিনালটা না যদি রিমেকটা দেখে, তাহলে আমি 100% গ্যারান্টি তাদের ওই সিনেমাগুলো করতে করা ভালো লাগে। দেখা হয়েছিল চ্যালেঞ্জ হোক, জোশ হোক, তারপরে জিত করা ছিল। আমি এটা লিখে দিতে পারি যে যদি কেউ ওই সিনেমা অরিজিনাল সিনেমা দেখে তাদের রিমেক সিনেমাটা ভালো লাগবে, অবশ্যই ভালো লাগবে। এই রিমেক সিনেমাটা একদমই বন্ধ হয়ে গেল, যেটা আমরা মানে একদম বন্ধ করে দিয়েছি বলতে পারা যায়, যে আমরা দেখতে চাই না। কিন্তু এর পরে কি বাংলা ইন্ডাস্ট্রি কোনো চেষ্টা করেছে যে অন্যরকম ভাবে করা, নাকি সেই সাউথেরই কপি করা? যেমন রিসেন্টলি মির্জাটা এলো, আমি তো বলতে পারি ওই সিনেমাটা দেখেছি, আমার অতটা ভালো লাগেনি, এটা আমি বলেছিলাম। তো এই যেটা চেষ্টা আজকে আমি মনে করি যে সাউথে একটা কেজিএফ হচ্ছে, সেখানে সোনার ব্যাকগ্রাউন্ড আমরা অলরেডি জানি, কোলা যেটা কোলার নয় সেটা অলরেডি জিওগ্রাফিক্যাল লোকেশনই আছে, মানে ওখানে সোনাই হতো, সেখান থেকে একটা নিজের একটা আমরা কেন সোনা বা আমরা কেন সিন্ডিকেট করতে নিয়ে গল্প করতে পারি, আমরা কেন কয়লা বালি নিয়ে গল্প করতে পারি, কেন তো মাফিয়া আছে, কেন এই স্টোরিগুলো কেন বানাতে পারি না, এগুলো তো মাসে ব্যবহার করা যায়। স্টোরি রাইটারকে তো প্রথমে এটা নিয়ে কনসেপ্টটা নিয়ে ভাবতে হবে, স্টোরি রাইটারদের কনসেপ্ট আসছে কোথা থেকে, সেই তো আলটিমেট ব্যাকগ্রাউন্ডটা সাউথেরই আছে, কিন্তু স্টোরি রাইটারদেরও ইয়ে হবে। আমি একটা জাস্ট ছোট এক্সাম্পল দিচ্ছি, জুলফিকার সিনেমাটা 2016 সালে বেরিয়েছিল, জুলফিকার সিনেমাটাতে সে কি দেখিয়েছিল, খিদিরপুর এই সব জায়গাতে কিভাবে ডগে মাল আসছে, সেখান থেকে কিভাবে একটা মাফিয়া রাজ চলছে, এই জিনিসটা দেখানো হয়েছিল। তো এই থিঙ্কিংটা আজকে এটা তো কলকাতার উপর বেশ, এই থিঙ্কিংটাই বা আসছে না কেন? ওই সিনেমাটা হয়তো বক্স অফিস সেরকম ভাবে সাকসেসফুল নয়, তবে আমি বলতে পারি ওই সময় দাঁড়িয়ে ওই সিনেমাটা যদি ট্রেলার দেখিস, টিজার দেখিস, আজকের দিনের কমার্শিয়াল সিনেমাগুলো ট্রেলার টিজার দেখি, ওই ট্রেলার টিজারটা অনেক এগিয়ে থাকবে। ওর যেরকম গান ছিল, যেরকম থিঙ্কিং ছিল, খিদিরপুর ব্রিজের মধ্যে বাইক রেস দেখানো কেউ ভাবতেই পারে না, ওই সিনেমাটাতে ভেবেছিল। তো বেঙ্গলের ডিরেক্টরদের, বেঙ্গলের স্টোরি রাইটারদের এক হয়ে সিনেমা বানাতে হবে, যাতে বেঙ্গলের রুটটা থাকে, বেঙ্গলের মানুষ কানেক্ট করতে পারে। তো আমি কি মানে এটা হয়তো কেউ একমত হবে কিনা জানি না, বাট আমি মনে করি যে বাংলা ইন্ডাস্ট্রি মানে শুধু কলকাতা নয়, বাংলা ইন্ডাস্ট্রি মানে দার্জিলিং, জলপাইগুড়ি, বিভিন্ন জায়গায় করা যায়, ঠিক আছে, আমাদের রায়গঞ্জ আছে, আসানসোল আছে, বিভিন্ন যদি মাফিয়া জাতীয় কোনো কিছু করা যায়। তো মানে আমি মনে করি বাংলা ইন্ডাস্ট্রি মানে শুধু কলকাতায়, মানে কলকাতা কেন্দ্রিক কি সিনেমাটা হবে না, কলকাতা কেন্দ্রিক হবে না। কলকাতা কেন্দ্রিক যদি সিনেমা হয় তাহলে কলকাতার অডিয়েন্সই দেখবে, রুটের সাথে কানেক্ট না হলে কখনোই একটা পুরো আপ টু ডাউন, মানে কি বলবো, গ্রামে গঞ্জে সিনেমাটা চলবে। সেটা আমরা দেখেছি পুষ্পা কিন্তু একটা কাঠি চন্দনের একটা দেশ ছিল, ওটা কিন্তু হায়দ্রাবাদের মধ্যে লোকেটা ছিল না, জঙ্গলটা কিন্তু অন্য একটা মানে স্টেটের, মানে অন্ধ্রপ্রদেশ বা তেলেঙ্গানা আলাদা একটা জায়গা ছিল। তো এই যে ধারণাগুলো যে আমরা কবে বেরোতে পারবো, যে মানে বাংলা ইন্ডাস্ট্রি মানে কলকাতারই কিছু দেখাতে হবে, কলকাতারই মাফিয়া দেখাতে হবে, কলকাতারই সিন্ডিকেট দেখাতে হবে, এইটাই কি বলছি না, বেরোতে হবে। এর জন্য দরকার স্টোরি রাইটার। আমরা তো জনরাটাও বারবার অ্যাকশন থ্রিলারই আলোচনা করছি, 96 এর মতো সিনেমা খুব সাকসেসফুল, প্রেমের মতো সিনেমাও খুব সাকসেসফুল, সেইগুলো নিয়ে তো ডিসকাশন করতে। কিন্তু রাইটার কি আমাদের নেই? আমরা কি যে সানডে সাসপেন্সে ঠিক নামিয়ে বললাম যেখানে আমরা গল্পগুলো দেখি, বিভিন্ন অডিও স্টোরি অনেক আছে, রাইটার তো আছে, আমার তো ভালো লেগেছে। সেই মানে আমি একটা এক্সাম্পল, এইরকমই একটা রাইটারের থেকে পরিণীতা বলে একটা সিনেমা বেরিয়েছিল, রাজ চক্রবর্তী ডিরেক্ট করেছিল, ওই রকম একটা রাইটারের থেকে নেওয়া হয়েছিল সিনেমা। ওই সিনেমাটা কিন্তু যথেষ্ট ভালো সিনেমা যদি দেখি, কিন্তু রাইটারদেরকে সেরকম ভাবে অপরচুনিটি পৌঁছে দিতে হবে, রাইটার ডিরেক্টরকে অপরচুনিটি দিতে হবে, এর জন্য প্রোডাকশন হাউসও থাকে যারা ব্যাকিং করবে সিনেমাটা। মানে আমি একটা সিনেমা গল্প শুনেছিলাম, পর্ণসাগরীর সাপ, যেটা সৌভিক চক্রবর্তী লেখা ছিল, শোনাটা অন্যরকম ফিলিং এসেছে, একদম আলাদা, বাট যখন দেখেছিলাম ওয়েব সিরিজ তখন ওখানে পুরো লাস্টে স্টোরিটা পাল্টে দিয়েছিল।
কারণ হয়তো ওটা ওইভাবে বাজেট পারমিট করেনি বা ওইটা দেখাতে পারেনি যে এটা গল্পের এন্ডিং ছিল, কিছু থাকতে পারে। রাইটারের অভাব আমাদের এখানে, আমি তো মনে করি না রাইটারের হয়তো অভাব না, অপরচুনিটির অভাব ডেফিনেটলি। কারণ অপরচুনিটি যত মানে ন্যারো হয়ে যাবে না জায়গাটা, তত ইয়ে হয়ে যাবে। আর যে কন্নড় ইন্ডাস্ট্রি যে আমাদের এটা আছে বল, ওই প্রোডাকশন হাউসটা যারা কেজিএফ প্রডিউস ওরা তো কান্তারা চ্যাপ্টার 1 প্রডিউস করছে এবং ফুল ব্যাকিং দিচ্ছে ঋষভ শেট্টি। এইরকম ব্যাকিং বা কোনো নতুন ডিরেক্টরকে কে দেয়, বা আমাদের এখানে কোনো ডিরেক্টর যে কমার্শিয়াল সিনেমা করতে আসে তাকে কে ব্যাকিং, এতটা ব্যাকিং কোন প্রোডাকশন হচ্ছে, এটাও তোকে দেখতে হবে। আমরা বাজেট করতেই পারি, আগেকার দিনের সিনেমাগুলো কত বাজেটে তৈরি না, বাজেট তো প্রশ্নই নেই। কেন প্রেমালু বলে সিনেমাটা দেখিয়ে দিয়েছি, নর্মাল একটা লাভ স্টোরি, সেটা কিভাবে ওটা ভারতবর্ষে একটা আলোচনার বিষয় হতে পারে কিন্তু আমি বলেছি এটা মানে কত বাজেটের হবে সিনেমাটা, এটা সিম্পল লাভ স্টোরি, খুব আহামরি না, থ্রু আউট কমেডি আছে, সেরকম সিনেমা কি আমরা বানাতে পারি না? বানাতে পারি, বাট সেই ঘুরে ফিরে ব্যাপারটা এক জায়গায় আসছে যে গল্প যখন সিনেমা বানাতে হয় তার জন্য একটা স্ট্রং স্টোরি দরকার। সেই স্ট্রং স্টোরিটা লেখার মতো রাইটার হয়তো আছে, বা তাদেরকে অপরচুনিটি দিতে হবে, সেই জায়গা থেকে রাইটিং আনতে হবে, তবে কি একটা ভালো সিনেমা। সেটা ডিরেক্টরকে ব্যাকিং করতে হবে যে এই স্টোরিটার উপর আমি গল্প করতে চাই, অ্যাক্টর অ্যাক্ট্রেসকে নিতে হবে, প্রোডাকশন হাউসের ব্যাকিং লাগবে, তারপর গিয়ে তো আমরা ফিল্মটা করবো। অবশ্যই অপরচুনিটি দরকার, অপরচুনিটি যদি সবার কাছে অ্যাভেলেবেল হয়ে যায় তাহলে আমরা অনেক হিট ফিল্ম ভবিষ্যতে দেখতে পারি। রিসেন্টলি আমরা দেখছি, মানে রিসেন্ট অনেকদিন আগে থেকে একটা প্রডিউসার একটা প্ল্যান করে নিয়েছে যে ফ্যামিলি ড্রামা, কারণ প্রডিউসারকে ওটাই লাভ, দেব অলরেডি সেইখানেই করছে। আমি বুঝতে পারছি দেবের যে মানে দেব একটা করে এরকম সিনেমা প্রত্যেক বছরই করে, এটা উইন্টারে আনে, যেখানে অলরেডি প্রডিউসার ভেবে নিয়েছে যে আমরা একটা পার্টিকুলার একটা সিনেমা বানাবো, কম বাজেটের সিনেমা, ফ্যামিলি ড্রামা, বেশি বাজেটের হবে না, এরকম সময় আমি ছুটির দিনে একটা পার্টিকুলার অডিয়েন্স ওখানে আছে, তারা দেখতে যাবে, পয়সাটা উঠে আসবে। তো আমি মনে করি এই ক্লাস সিনেমা যেটাকে আমরা বলি ফ্যামিলি ড্রামা, এখান থেকে কিন্তু পরিচিতি হবে না, কেউ বাংলা ইন্ডাস্ট্রিতে কথা বলবে, তার জন্য মাস ফিল্ম দরকার। ফলে এত সুন্দরই সুন্দর হবে যেটা আলোচনায় আসছে। আমরা শুধু দেখেছি অলরেডি আলোচনায় এসেছে, ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছেন সেই আছে, বাট বাংলা ইন্ডাস্ট্রি সেই জায়গাটাই মানে আজকে কন্নড় ইন্ডাস্ট্রি বা মালায়ালাম ইন্ডাস্ট্রি জায়গায় আসছে। আমি তো তেলেগু ইন্ডাস্ট্রি কথা ছেড়ে দিলাম, এটাই তার জন্য কি একটু বেটার চেঞ্জ অফ করা দরকার। মানে যেটা নিয়ে কথা হচ্ছে যে ফ্যামিলি ড্রামা ফিল্মটা অ্যাকচুয়ালি বাংলায় প্রফিটেবল, ওই জন্য সব প্রোডাকশন হাউস বানাতে চায়। কেন প্রফিটেবল? এটা খুব কম, এটা তো আর মানে কমার্শিয়াল সিনেমার মতো অত লোকেশনে গিয়ে শুটিং হয় না, বা এটা ইনডোর শুটিং বা একটু আউটডোর শুটিং এ কয়েকটা ক্যারেক্টার নিয়ে সিনেমা হয়ে যায়, তো এর বাজেট কম হয় বলে এই ওই বাজেটটা রিকভার করার জন্য যেটা দরকার, যেটুকু মানে আমাদের প্রফিট দরকার, সেটুকু সামাও নন্দন বা মাল্টিপ্লেক্স থেকে আমাদের কলকাতার যে অডিয়েন্স আছে, আমি একটা এজেড অডিয়েন্সের কথাই বলছি, এজেড অডিয়েন্স আছে, তারা কিন্তু ওইটা নিয়ে আসতে পারে, আর সেইটা সব প্রোডাকশন হাউসই করছে, কারণ প্রফিট সবারই দরকার। এইবারে দেব যে স্ট্র্যাটেজিটা করছে এটা খুব ভালো স্ট্র্যাটেজি, যে এক বছরে একটা কমার্শিয়াল ফিল্ম আর একটা হচ্ছে ফ্যামিলি ড্রামা, যেটা থেকে প্রফিটটা আমি আর্ন করে নিচ্ছি, তারপরে আমি প্রফিটটা দিয়ে আমি একটা কমার্শিয়াল ফিল্মের উপর রিস্ক নিতে পারি, কারণ ওই কমার্শিয়াল ফিল্ম এখানে সেইভাবে তৈরি হয়। তো একটা প্রফিটের যখন থিওরি চলে এসেছে তখন সেই থিওরিটা সবাই অ্যাপ্লাই করতে চাইছে, এটাই আর ফ্যামিলি ড্রামা ফিল্ম বানানোর জন্য। তুই দেখ না বেলা শেষে, প্রাক্তন, পোস্ত, আমি উইন্ডোজ প্রোডাক্ট তিনটেই সুপারহিট। মানে এখন প্রোডিউসারটা ভেবে নিয়ে দেবের যদি বলিস টনিক, প্রজাপতি সুপারহিট, প্রধান সুপারহিট। তো সুপারহিট যদি হয় এই সিনেমাগুলো ওই বাজেটে কত ভালো রিকভারি করে, তাহলে তো এগুলো বানাবি, প্রোডাকশন হাউসের তো দোষ নয়। কিন্তু যদি দেখি দেব মাস সিনেমায় ফিরে আসছে, কমার্শিয়াল সিনেমা যেটা হচ্ছে খাদান, আমি অনেক জায়গায় দেখেছি যে দেব ফ্যানেরা খুব এটা নিয়ে আশা যে খাদান আসছে, দেব ফাইনালি ফিরছে, মানে মির্জা যতটা করেছিল খাদানের হাইটটা আরো বেশি। আমি চাই খাদানটা ভালো, বাট খাদান সিনেমাটা কি যদি ভালো হয় সেটা কি সেই পরিস্থিতি দেবে, আবার টলিউডকে সেই জায়গায় ফিরে আসবে, আবার কি বাইরের একটাটা সেটা কি টলিউডের বা টলিউডের একটাকে নিয়ে বাইরের একটা কাজ করতে চাইবে, বা বাইরের যে মাল্টিপল ল্যাঙ্গুয়েজে রিলিজ হয় সেটা কি টলিউড ইন্ডাস্ট্রি করতে পারে? খাদানটাই কি একমাত্র ভরসা? একটা কথা বলি, রাতারাতি যদি মনে করে
কোনো প্রোডাকশন হাউস বা কোনো এই খারাপ সিনেমাটা রিলিজ করবো, রিলিজ করে ডাইরেক্ট আমি মানে প্যান ইন্ডিয়া রিলিজ করবো, আর সবাই ইচ অ্যান্ড এভরি স্টেটে আমার এই সিনেমাটা চলবে, কখনোই হবে। প্রফিট করতে পারে, হিট হতে পারে, বাট টেলিভিশন ইন্ডাস্ট্রিতে একদিনে পপুলার হয়নি। টেলিভিশন ইন্ডাস্ট্রি কিভাবে পপুলার হয়েছে, যে সিনেমাগুলো যখন বেরিয়ে 1 বছর বেরিয়ে যাচ্ছে সবার কাছে অ্যাভেলেবেল করে দেওয়া, আইদার সেটা সিনেম্যাক্সে নইলে সেটা ইউটিউবে, গোল্ডেন ওয়াইজ টেলিফিল্ম, যেটা আমি আজকে কলকাতায় বসে আল্লু অর্জুনের সিনেমা হিন্দিতে দেখতে পাচ্ছি। কেউ রাজস্থানে বসে যদি দেবের কোনো সিনেমা ইউটিউবে দেখতে পায়, সে দেখবে, যদি ভালো লাগে সে পরবর্তী সিনেমাগুলো আবার দেখার চেষ্টা করবে। ইজিলি অ্যাভেলেবেল রাখতে হবে এই সিনেমাগুলো। আমরা অ্যাকচুয়ালি বড় রিজন কিন্তু সাউথ ইন্ডাস্ট্রি যতই যে বলুক, এত পপুলারিটি পাওয়ার গোল্ডমাইন টেলিফিল্ম বলে যে ইউটিউব চ্যানেলটা আছে, ওরা যে পরিমাণ সিনেমাগুলোকে এনে পপুলারিটি প্রদান করেছে, যার জন্য আমরা আজকে ওদের ফ্যান হয়ে গেছি। গোল্ডমাইন আমি মনে করছি যে আমরা ইউটিউবে অ্যাকশন, ইউটিউবে মুভি, তারপরে যখন লকডাউনের টাইমটা যখন হলো না, মেন রেভলিউশন তো বাহুবলী 2 তে হয়েছে, বাট তার আগেও কিন্তু আমরা মাগাজিরা দেখেছি। কারণ ওটা ইজিলি অ্যাভেলেবল, সবাই দেখতে পাচ্ছে, আমি দেখতে পাচ্ছি, মানে কি মুম্বাইয়ের একজনও দেখতে পাচ্ছে, যে একজন গুজরাটে আছে সেও দেখতে পাচ্ছে, সবাই দেখতে পাচ্ছে, সবার কাছে আল্লু অর্জুন পরিচিতি পেয়ে গেল। তো ডেঞ্জারাস কিলার 2 সবাই পরিচিতিটা পেয়ে গেল না ওখান থেকে। কিন্তু বাংলা সিনেমা ইজিলি অ্যাভেলেবেল কোথায় হচ্ছে, যে হিন্দিতে ইজিলি অ্যাভেলেবেল আছে। আমি সেটার জন্য তার প্রথমে ওটিটি দিয়ে কেউ কেউ সাবস্ক্রিপশন নিয়ে এই সিনেমাগুলো অন্য স্টেটে বসে দেখতে চাইবে, যারা বাংলা বুঝে না সেই কি করবে। তো তার জন্য আমাদেরকে এগুলোকে ইজিলি অ্যাভেলেবেল করতে হবে, যাতে সবাই ভিডিওগুলো মানে সিনেমাগুলো দেখে, দেখিয়ে এদেরকে চেনে। তারপরে গিয়ে যখন কোনো প্যান ইন্ডিয়া সিনেমা আসবে, যখন সবার কাছে এদের মুখটা অলরেডি পপুলার থাকবে, তখন তারা গিয়ে এই সিনেমাগুলো হলে গিয়ে দেখবে। মানে আমি এটাকে ক্রিটিসাইজ করছি না, ভালো একটা মানে এফার্ট দিয়েছিল, মানে প্রথমে জিৎ চেঙ্গিস দিয়ে একটা প্যান ইন্ডিয়া লেভেলের সিনেমা, তারপরে বেশ বাহার কি নিলেছে প্যান ইন্ডিয়া। বাট আমি মনে করি যে প্যান ইন্ডিয়া করার আগে তোমাকে কনফিডেন্স রাখতে হবে, তুমি নিজের স্টেটে যে কালেকশনটা তুমি করেছো তোমার করা কিন্তু খুবই ভালো সিনেমা। তবে আমি যেটা বলছি যে এই যে প্রত্যেকটা সিনেমা, আমি কেন বলছি, আজকের একজন ধরে নে মুম্বাইতে বা গুজরাটে বা রাজস্থানে বসে আছে, সে দেবজিৎকে চিনবে না, তার জন্য আগের সিনেমাগুলো তাকে দেখতে হবে। সে চেনেই না জিৎকে, হঠাৎ কেন এই এক্সাইটেড হবে চিংড়িসটা দেখতে যাওয়ার জন্য, হঠাৎ কেন এক্সাইটেড হবে বাবার জন্য, আমাকে একটা তো দিয়ে দিতে হবে। আমি একজনকে চিনি না, আমি দেখতে যাবো, সেরকম পরিচিতি পপুলার নয়। সিনেমা একটা হিসেবে আজকের দিনে দেখ, বাংলাতে সবাই জুনিয়র এনটিআরকে চেনে, আমার আমি আমার জেনারেশনের কথা বলছি, আল্লু অর্জুনকে চেনে, প্রভাসকে চেনে, সবাই চেনে। হ্যাঁ, ওটা আমাদেরও যেটা না লেট হয়, আমাদেরও এটা স্টার্টিং নিতে হবে। অ্যাটলিস্ট যে সিনেমাগুলো 2-3 বছর হয়ে গেছে অলরেডি, সেগুলোকে ইজিলি সবার কাছে অ্যাভেলেবল করতে হবে। আর এটা দেব করছে অলরেডি, দেব অলরেডি এটা করা শুরু করে দিয়েছে। দেবের প্রোডাকশন হাউস থেকে কিন্তু যে ইউটিউব চ্যানেলটা আছে দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার, ওখানে কিন্তু চ্যাম্প সিনেমাটা অ্যাভেলেবেল আছে ফ্রিতে, সবাই দেখতে পারে। কিন্তু এইভাবে কিন্তু ধীরে ধীরে দেব একমাত্র মানে দেব স্ট্র্যাটেজি করে দিয়েছে। আজকের দিনে হয়তো আমরা সেই লেভেলটা পৌঁছাবো না, কিন্তু একটা টাইমের পর 5-6 বছর পর কি 7 বছর পর আমাদের সিনেমাগুলো হয়তো সবার কাছে অ্যাভেলেবেল থাকবে, যাতে করে আমরা যদি একটা কোনো সিনেমা আনি, লোকে একটু হলেও অন্য স্টেট থেকে আমরা 1% উপর এক্সাইটমেন্ট পাই, যে হ্যাঁ আমরা ইংলিশ করলে ওখান থেকে কিছু পয়সা রিকভার করতে পারি। সঠিক পয়েন্ট। আমি মনে করি দেব চেষ্টা করছে, দেব বাংলা ইন্ডাস্ট্রির জন্য চেষ্টা করছে। আমি বলছি না যে আর কেউ চেষ্টা করছে না, বাট দেব কিন্তু চেষ্টা করছে, যেটা আমরা লক্ষ্য করেছি বিভিন্ন জায়গায়। একদম যেটা পয়েন্টটা তুই তুললি যে ইউটিউবে অ্যাভেলেবেল করে দেয়, একদম দেব এটা তৈরি করছে। তো নেক্সট যদি আমি আসি, তাহলে আমাকে বলতে হবে যে এখনকার দিনে বিশেষ করে তুফান যে সিনেমাটা বাংলাদেশের হয়ে আসছে, ট্রেলারটা আমি দেখেছি, অলরেডি বলেছি, টিজার আমি এটা দেখেছি, এটা আমি বলেছি, টিজারটা আমার ভালো লেগেছে, রিসেন্টলি গানও বেরোলো, গানটা ভালো লেগেছে। তো একটা সময় আমি মনে করি যে বাংলাদেশি গান খুব ভালো আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে, মানে যেটা আগে বাংলাদেশে করে গেছে সেটা না, মানে এখনকার দিনে গান বাংলাদেশের ভালো। তো বাংলাদেশের সিনেমাও কিন্তু আস্তে আস্তে ফিরে আসছে তুফানের হাত ধরে। আমার মনে হয় তুফান সিনেমাটা একটা বাংলাদেশের একটা ট্রেডমার্ক হয়ে দাঁড়াবে, মানে একটা হয়ে দাঁড়াবে, মানে কিছু একটা করবে সিনেমাটাকে। যতই লোক কপি বলুক, বাট সিনেমাতে নিজস্বতা আছে, আমিও বারবার। হ্যাঁ অবশ্যই বাংলাদেশের যে গানগুলো বলছি এগুলো, কারণ আমরা বাংলায় থাকি, আমরা বাংলা ভাষাটা সম্বন্ধে অবগত। বাংলাদেশের যে একাধিক মিউজিক ডিরেক্টর আছে, একাধিক আছে,
একটা মিউজিক ডিরেক্টর বলছে ডেডিকেটেডলি অনুপম রায় ছাড়া ডেডিকেটেডলি বাংলায় গান, বাংলা ইন্ডাস্ট্রিতে গান। কোনো ইন্ডিপেন্ডেন্ট কোনো মিউজিক ডিরেক্টর নেই বা সিঙ্গার যে নিজস্ব কোনো মুভির ভরসায় থাকে। এবারে বাংলাদেশে কি অজস্র আছে, এর গান ভালো, ওর গান ভালো, সব ম্যাক্সিমাম লোকের একটা নিজস্ব ক্রিয়েটিভিটি আছে, তারা নানা প্রোডাকশন হাউস নানা ইউটিউব থেকে গান ছাড়ে। আর আজকের দিনে দাঁড়িয়ে বাংলাদেশে অনেক গান পপুলারও হয়, মাঝে মধ্যে দেখি একটা গান ট্রেন্ডিং এ আসে, সেটা নিয়ে 10টা রিল হয়। ওই যে গানটা ছিল কখনো যদি, ওই গানটা তো বেশ পপুলার হয়েছিল, আমরা জানি রিলে, প্রচুর রিলে ওই গানটা বানানো হয়েছিল। তো এটাই ব্যাপার। তারপর সেই অপরাধী বলে একটা গান এসেছিল 2-3 বছর আগে, মানে জেনারেশনে সবাই ওই গানটা মনে হয় চালিয়েছে। আমাদের সেটা ওরা এই ব্যাপারে অ্যাডভান্স, কারণ আমরা কানেক্ট করতে পারছি ওই গানগুলোর সাথে, ওরা কানেক্ট করতে পারবে। এখন সিনেমাও তো দেখছি এবার এগিয়ে যাবে। সিনেমাতে তো দেখো ওরাও কমার্শিয়াল সিনেমা বানাতো, এখন ওরা যে ট্রাইটা করছে, ওদের কাছে ডিরেক্টর আছে, ওরা স্টোরির উপর ট্রাই করছে। এবং আমি যেটা বললাম যে ওদের যে লুক অ্যান্ড ফিলটা করছে, একটা গান যখন রিলিজ করেছে তুফানের, যদি আমি কথাটা বলি, টিজারটা দেখেছি, যে লুক অ্যান্ড ফিলটা আছে, এটা অনেকটা প্রিমিয়াম, হয়তো বাজেট, বাট লুক অ্যান্ড ফিলটা দেখে একটা প্রিমিয়ামনেস মনে হচ্ছে। মির্জাতেও ছিল, লুক অ্যান্ড ফিল ছিল, অবশ্যই ছিল, বাট মির্জা সিনেমাটা তো ডার্ক টোনের সিনেমা, চট করে সবাই রিলেট করতে পারবে না। আর দ্বিতীয় কথা হচ্ছে কেজিএফও দেখেন, কেজিএফ কজন আছে দাদু ঠাকুমা যারা মানে এজেড লোক, যারা 60+ এজেড, কজন কেজিএফ দেখতে গেছে। তো মানে বাংলায় মির্জাটার ক্ষেত্রে সেরকম হচ্ছে, ওরা টার্গেটই করে দিয়েছিল ইয়াং অডিয়েন্সকে, একটু ডার্ক ফিল, তার উপর থেকে সিনেমাটার যা মানে আউটপুট এসেছিল, আমার দিকে সবসময় হয়তো সিনেমাটা ট্রাই হিসাবে খুবই ভালো, মানে একটা কমার্শিয়াল ট্রাই তো অ্যাটলিস্ট হয়েছে ইন্ডাস্ট্রি থেকে, বাট সেই ট্রেডমার্ক হতে পারেনি, কারণ ব্যাপারটা রুটের সাথে কানেক্টেড ছিল না, বেঙ্গলের লোকেদের সাথে কানেক্ট করতে পারছিল না। যেটা তুফানে এটা দেখে মনে হচ্ছে না এটা মানে গান ফান চালাচ্ছে, একটা অ্যাকশন লেভেলে হচ্ছে, এটা দেখে আমার মনে হচ্ছে। তো এখন সিনেমা এলে পুরোপুরি বোঝা যাবে, ওটা আগে থেকে প্রেডিকশন করে লাভ নেই। মনে হচ্ছে একটা সময় ছিল যে একটা ডিরেক্টর প্রডিউসার একটা হিট, এটা ভেবেছিল যে এই সিনেমাটা করলে বা এই গল্প নিয়ে কাজ করলে হিট হবে, দর্শক আসবে। মেইনলি এটা ছিল ফেলুদা এবং ফেলুদা সিনেমা মানে লোক আসছে, কোনো ছুটিতে হোক বা এতে হোক বা ব্যোমকেশ। বাট এই যে এক্সপেরিমেন্ট বা ফেলুদাতে যে এত এক্সপেরিমেন্ট, ব্যোমকেশকে নিয়ে এত এক্সপেরিমেন্টাল সিনেমাতে বের হয়ে গেছে, কোথাও কি ক্রেডিবিলিটিটা নষ্ট হয়েছে? ফেলুদা তো ডেফিনেটলি, মানে ফেলুদার মানটা ঠিক আগের মতো না। আমি লাস্ট মনে ভালো ফেলুদার সিনেমা যেটা দেখেছিলাম, যেটা দেখে সত্যি মানে দেখে থ্রিল অনুভব হচ্ছে, যে ফেলুদা একটা কেস সলভ করছে, দেখে একটা থ্রিল ভাব আসছে, ব্যাকগ্রাউন্ড মিউজিক, সেটা হচ্ছে রয়্যাল বেঙ্গল রোড। একদম এই সিনেমাটাই লাস্ট সিনেমা ছিল বোধহয় ফেলুদা, যেটা দেখে এক্সাইটমেন্ট ক্রিয়েট হয়েছে। তারপর থেকে সেই লেভেলের সিনেমা ফেলুদা অ্যাটলিস্ট আমি অন্তত, যদি আমাকে চয়েস হয়, আমি অডিও স্টোরি প্রেফার করবো, কারণ অডিও স্টোরি গুলো মানেগুলো অনেক বেশি হয়। জটায়ুর ক্যারেক্টার আমার তো মনে হয় বিভু ভট্টাচার্যের পরে জটায়ুর ক্যারেক্টার সেই লেভেলে কেউ প্লেই করতে পারেনি। আমি ভয়েস শুনেছি একজনের, সানডে সাসপেন্স, জগন্নাথ সামথিং নাম, টাইটেল আমার মনে পড়ছে না, বাট উনি যেভাবে সানডে সাসপেন্সের এর ভয়েস দেয়, জটায়ুর ভয়েস দেয়, যারা একবার ওটা শুনবে তাদেরকে এই ক্যারেক্টার, তাদের চোখে অটোমেটিক বিভু ভট্টাচার্যের মুখটাই মানে ফুটে উঠবে। কারণ আমরা যেভাবে জটায়ু একটা খোলামেলা ক্যারেক্টার, খুব মানে সবসময় একটা সেইভাবে জটায়ু ক্যারেক্টার প্লে করার মতন এখন মানে পাওয়া যায় না। একটা সত্যি বলতে কি সেই ফেলুদা, কিন্তু ফেলুদার ক্যারেক্টারটাকে বড় করে দেখালে তো হবে না, ইকুয়ালি ইম্পর্টেন্ট তোপসে আর জটায়ু, এই দুটোকেও দেখাতে হবে। ইভেন যদি আমরা বিগার স্কেলে দেখি, তাহলে প্রত্যেকটা ক্যারেক্টারই ইম্পর্টেন্ট। আমাদের যে প্রত্যেকটা ক্যারেক্টারকে বিশেষ করে স্টোরি, তো সত্যজিৎ রায় রাজা স্টোরিটা কিভাবে প্লে করো, স্ক্রিন প্লে, সেইটাও খুব ইম্পর্টেন্ট। যদি না সেটা ভালো হয়, তাহলে অবশ্যই আমাদের ইন্টারেস্টটা হারিয়ে যাবে। বাট ব্যোমকেশ বক্সি, আমরা তো ব্যোমকেশ বক্সি অনেক এক্সপেরিমেন্ট দেখে নিয়েছি, এমনকি ব্যোমকেশ বক্সিতে ধুতি ছেড়ে প্যান্টও করতে দেখে নিয়েছি, যেটা আমরা মানে দেখে গিয়ে বিভিন্ন ডিরেক্টররা নিজেদের কিছু ট্রাই করে, সেটা কি উচিত? মানে একটা আমার মনে করি একটা গল্প যেমন আমি ব্যোমকেশ বক্সি করেছি, সেটা অনেকের মনে হয়, আমার মনে হয় যখন ফেলুদা করছি, তো আমার মনে অটোমেটিক্যালি সব্যসাচী ক্যারেক্টারটা চলে আসে। আমাদের জেনারেশন, আগের জেনারেশনের যদি এটা হতো, তাহলে সৌমিত্র চট্টোপাধ্যায়ের ক্যারেক্টারটা চলে আসে, অবশ্যই সব্যসাচী ক্যারেক্টারটাই চলে আসে। বাট আমার ক্ষেত্রে ব্যোমকেশ যখন আমি দেখি,
কোনো ক্যারেক্টার ধরতে পারে না, এতজন রোল প্লে করে দেখেন একটা ব্যোমকেশের ক্যারেক্টার, অনির্বাণ ভট্টাচার্য, আবি, যিশু সেনগুপ্ত, মানে এতজন প্লে করে, মানে এখানেও কি ব্যোমকেশেরও ক্রেডিবিলিটি নষ্ট হলো? যদি এটাই কন্টিনিউ করা যেত, মানে এইটা একটা ঠিক কথা যে দুজনকে যদি আমরা পার্টিকুলারলি রাখতাম এরাই প্লে করবে ব্যোমকেশটা, তাহলে অনেক বেশি এটা পাওয়া যেত। সেটা হয়নি সামো, কারণ ওয়েব প্ল্যাটফর্মেও এটা বেরিয়েছে, সিনেমা প্ল্যাটফর্মেও এটা বেরিয়েছে, সিরিয়াল প্ল্যাটফর্মেও এটা বেরিয়েছে আগেকার দিনে, সেটা সামো হয়নি। বাট স্টোরিগুলোকে যেভাবে প্রেজেন্ট করা হয় লোকেশন চেঞ্জ করে বা চেঞ্জ করে, সেটাও হয়তো মানুষ কানেক্ট করতে পারে। ব্যোমকেশ অ্যাকচুয়ালি ব্যোমকেশ বক্সি কিন্তু ফেলুদার মতো সবার জন্য স্টোরি নয়। ব্যোমকেশ যারা করেছে, ব্যোমকেশ একটা মানে ম্যাচিওর অডিয়েন্সই এনজয় করতে পারবে। আর ব্যোমকেশের গল্পগুলো এক্সিলেন্ট, যেগুলো আমরা পথের কাঁটা, সেই সিনেমাটাকে প্রেজেন্ট করতে পারলে খুব ভালো লাগে। কারণ পথের কাঁটা মানে আমি বলছি, আমি এখানে প্রশ্ন করি যে ফেলুদা আর ব্যোমকেশ চরিত্রটা অন্তত সেরা টাকা বেঁচে নেয়, ফেলুদা চরিত্রে কে সেরা হবে, মানে বেস্ট চয়েস এখন তো চোখে আসে, আর ব্যোমকেশ বক্সি ক্যারেক্টার যাদেরকে বলবো এটাই বেস্ট ছিল। তাহলে তোকে যে আমি আগেই বললাম এইভাবে মানে শুধু ব্যোমকেশ দিয়ে কখনো এটা তুই জাস্টিফাই করতে হবে। ব্যোমকেশের সাথে অজিতকে লাগবে, আর যদি বলি এদিকে তাহলে ফেলুদার সাথে জটায়ু আর তপসিকে হলো। আমি যদি বেস্ট কম্বো বলি তাহলে আমার কাছে ওটাই। আমি যেহেতু সৌমিত্র স্যারের অত দেখি মানে সেইভাবে ফলো করিনি, তাই জন্য আমার কাছে সব্যসাচী চট্টোপাধ্যায় বেস্ট। তো তার সাথে আমি অবশ্যই বিভু ভট্টাচার্য এবং সাহেব, এরা তিনজনের যে কম্বোটা ছিল, এদের কম্বোটা আমার বেস্ট লাগতো। কারণ ওরা যে জিনিসগুলো আমাকে প্রেজেন্ট দিয়ে গেছে সেগুলো আই থিঙ্ক ফিউচার লেভেলে পাওয়া খুব মুশকিল আছে, খুব মুশকিল। যদি বলি ব্যোমকেশ বক্সি তাহলে শাশ্বত এবং যিশু আমার মানে শাশ্বত অজিতের ক্যারেক্টারটা এক্সিলেন্ট, মানে ব্যবহার করা হলো না সেই অভাব। আর যিশু একদম একটা দুটো সিনেমা করেছে, অগ্নিবাণটা তো ভালোভাবে রিলিজ হয়নি, হয়ে গেছিল, বাট যেটা করেছিল কহেনি কবি কালিদাস। তো আমার যিশুর ক্যারেক্টারটা এখনো চোখে ভাসে। বাট এই যে আগেই বললাম যে এতগুলো ক্যারেক্টার, এতগুলো অ্যাক্টর প্লে করেছে এই ক্যারেক্টারটা ক্রেডিবিলিটি। এই যে শাশ্বতর কথাটা বললো, আমরা কমার্শিয়াল ফিল্ম নিয়ে এতক্ষণ আলোচনা করছি, শাশ্বত চ্যাটার্জি যে লেভেলের একটা, উনি সেই লেভেলে জাস্টিফাই, ওনার জাস্টিফাই হয়। ওনাকে হিন্দি বলিউড ইন্ডাস্ট্রি বেটার, অনেক বেটার। যেমন যিশু মুক্তকে করছে তেমনই ওনাকেও করছে। কারণ উনি প্রলয়ে আমরা ফার্স্ট যে র অ্যাক্টিং দেখেছিলাম, ওই অ্যাক্টিংটা যে মানে ওই সময় দাঁড়িয়ে ওই ফিল্মটা বানিয়েছিল রাজ চক্রবর্তী, তারপর থেকে ওরকম সিনেমা আসেনি। ওই থিঙ্কিংটাই নেক্সট লেভেলের থিঙ্কিং ছিল। তারপর ওটা কমার্শিয়াল, প্রথম হাফ কি সিনেমাটা, সেকেন্ড হাফ কি কোন লেভেলে চলে গেছিল সিনেমাটা, মানে ওইটাই ব্যাপার। মানে কেউ যদি কিছু না দেখে হবে যায় তাহলে সে প্রথম হাফ আর সেকেন্ড হাফ কিছু বুঝতে পারবে না, মানে ওটাই বলছি। তো তারপরে যখন বেরোলো আমাদের সহ ফিল্মগুলো ভালো, অবশ্যই মানে ফিল্মগুলো বড়দের জন্য 18+ ফিল্ম থাকে, বাট ফিল্মগুলো ভালো, সেখানে অ্যাক্টিংও ভালো, র অ্যাক্টিং দেখতে ভালো লাগে। এইগুলো অ্যাকচুয়ালি এগুলো এনজয় করতে পারবে, ইউথ থেকে বড় সবাই এনজয় করতে পারবে, বাট সেই লেভেলটা এখন আর মেনটেন হচ্ছে না। তো যদি একদম শেষের দিকে আসে তাহলে আমি বলবো যে তাহলে আমাদের টলিউড ইন্ডাস্ট্রি পতন তো হয়েছে, উত্থান এবার কি প্ল্যান, মানে কিভাবে করে তোর মতামত চাইছি আমি, আমাদের নতুন দর্শকদের মতামত চাইছি। আমরা আগেই বলেছি আমরা তো বিশেষজ্ঞ নই, কেউ পপুলারও নই যে আমরা মতামত আমাদের ম্যাটার করে, বাট আমরা সাধারণ দর্শক, আমরা কি এক্সপেকটেশন রাখতে চাই? ইন্ডাস্ট্রি রাতারাতি পপুলার হবে না, এটা আমার মতামত। আমি আগেই বলছি, রাতারাতি আজকের একটা সিনেমা বেরোচ্ছে বড় বাজেটে, সব হিরোকে মিলিয়ে দিয়েছি, আর কালকে ওটা প্যান ইন্ডিয়া রিলিজ করলাম, ঠিক সেই সিনেমাটাও অতটা প্রফিট করতে পারবে। ব্যাপারটা হচ্ছে আগে তো যে অডিয়েন্স আছে তাদের কাছে আমাদের এটা পৌঁছে দিতে হবে যে আমরা এই ইন্ডাস্ট্রি, আমরা এখান থেকে এইসব সিনেমা বানিয়েছি, এগুলো আমরা অনেকখানের অডিয়েন্সও দিচ্ছি। দেখে যখন তারা যে ফিল করছে না সিনেমাগুলো ভালো, এটা এই একটা জানার চেষ্টা করছে, তখন গিয়ে তারা না এক্সাইটেড হবে সেকেন্ড ফিল্মগুলো দেখার জন্য। সেকেন্ড হচ্ছে আমাদের ভালো রাইটার লাগবে, কমার্শিয়াল ফিল্ম এবং পরিচিতি, যদি বাণিজ্যিক ফিল্ম না হয় পরিচিতি পাবে না ইন্ডাস্ট্রি, কখন প্রফিট পেয়ে যেতে পারে। কিছু সিনেমা আসছে এগুলো প্রফিটের জন্য, লো বাজেটে বিল্ড হয়, প্রফিট করে নিতে পারে। কিন্তু যদি না যতক্ষণ কমার্শিয়াল ফিল্ম হবে এই বড় লেভেলের ইন্ডাস্ট্রিও বাড়বে না, আর বড় লেভেলে কখনো সিনেমা এও হবে, এটা একটা ফ্যাক্ট। তো
ইন্ডাস্ট্রি বাড়াবার জন্য যেগুলো দরকার, কমার্শিয়াল ফিল্ম অন্তত এমন কিছু ফিল্ম যেগুলো সবার কাছে পৌঁছে যায়, ফিল্মগুলো সেটা দেব করতে পারে, জিৎ করতে পারে। আমি মনে করি এই ইন্ডাস্ট্রিতে যে অবস্থা, এখানে আর ইয়ে সিনেমার সাথে ও সিনেমা, এই ক্ল্যাশ, এইগুলো আস্তে আস্তে মিটেও যাচ্ছে। এখন সবাইকে এক হয়ে এক সিনেমা করতে হবে, এর সিনেমা ওকে সাপোর্ট করতে হবে, ওর সিনেমা একে সাপোর্ট করতে হবে, করে আগে আমাদের একটা বেস বানাতে হবে যেখান থেকে আমাদের সিনেমা দেখার জন্য আদার স্টেটের লোকেরা ইন্টারেস্টেড হয়। কারণ বেশি টাইম লাগে না, কিন্তু কেজিএফ একটাই সিনেমা কান্নাডা ইন্ডাস্ট্রিকে পুরো ভারতবর্ষে বলতে চাইছি কি একটা সিনেমাই লাগে। এখন ইন্ডাস্ট্রি দাঁড়িয়ে গেছে, কান্নাডা ইন্ডাস্ট্রি, তামিল, তেলেগু, মালায়ালাম, তারপরে কন্নড়। এখন বিভিন্ন ইন্ডাস্ট্রি থেকে ওই কান্নাডা ইন্ডাস্ট্রি সিনেমাগুলোকে প্রডিউস করার চেষ্টা করছে, সেটা কোনোভাবে যেমন শেয়ার করা যায়। তো এটাই ব্যাপার, সবাইকে এক হয়ে একটা কাজ করতে হবে, যেখানে দাঁড়িয়ে আমরা কমার্শিয়াল ফিল্ম, তাতে ব্যাকগ্রাউন্ড মিউজিক, যেটা সবচেয়ে বেশি একটা কমার্শিয়াল ফিল্ম চলার জন্য একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক দরকার। জেলার দেখেছিল, জেলারে রজনীকান্ত অভিনয় করছে, নিজেও বলেছে যে জেলার সিনেমাটা অনিরুদ্ধ যে কাজটা করে থাকে। আমাদের ইন্ডাস্ট্রিতে মিঠুন চক্রবর্তীকে নিয়ে আমি ওরকম কাজ হতে দেখি। আমাদের এটা তো আমি বলিউডও বলবো, অমিতাভ বচ্চনকেও সেরকম কাজ আমরা করতে দেখি। পুলি বেরোচ্ছে লোকেশ কানাকরাজ, ওখানে রজনীকান্ত অ্যাকশনও করছে, আর আমাদের ওটা ভালোও লাগে, কারণ ওই অ্যাকশন সিকোয়েন্সটাকে আপলিফট করার জন্য না ওর অনিরুদ্ধের ওরকম স্ট্রং ব্যাকগ্রাউন্ড মিউজিক হয়। এই টোটাল জিনিসটার প্যাকেজ লাগবে। আজকে শুধু নায়ককে দেখি এর নতুন সিনেমা আসছে এটা চলবে, এরকম হবে না। টোটাল ডিরেক্টরও সেরকম লেভেলের লাগবে, যারা ভালো ডেলিভার করতে পারবে। সাউন্ড ডিরেক্টর লাগবে, মিউজিক ডিরেক্টর এবং অ্যাক্টর অ্যাক্ট্রেস তো বটেই, আর তার সাথে অবশ্যই সাইড যারা অ্যাক্টিং করবে। ইয়েস, ওটাই সবথেকে জরুরি। তো এইটাই ছিল আমাদের আজকে আলোচনা বিষয়বস্তু, যে কিভাবে টলিউড ইন্ডাস্ট্রি আবার ফিরে আসতে পারে। আমরা সমালোচনা করেছি, কারণ আমরা অনেকটা চিন্তিত যে কবে আমরা বলতে পারবো যে না আমাদের ইন্ডাস্ট্রিও সেই জায়গায় পৌঁছেছে। তো কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন, ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করুন। আমরা চেষ্টা করছি আপনাদের সামনে বেটার কিন্তু তুলে আনার। আমরা আপনাদেরই মতামত রাখছি, আমরা সাধারণ দর্শক, আমাকেও বলছি, আবারও বলছি, আমাদের মতামত যদি কারো কাছে পৌঁছে, যাদের ভালো লাগে, যাদের মনে হলো যে আমরা ভালো কিছু করছি, তাহলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। অবশ্যই আমার চ্যানেলটাও সাবস্ক্রাইব করে দেবেন, ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, সৌম্যজিৎ মন্ডল ব্লগস, সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ।